আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমরা কথা বলছিলাম বিদেশে স্থায়ীভাবে বসবাসের চ্যালেঞ্জগুলো নিয়ে। শেষ পর্যায়ে কথা বলছি আজকে যে আমরা যখন বিদেশে স্থায়ীভাবে বসবাস করি, তারপরে আমাদের জেনারেশনকে এখানে, যদিও আমরা ইসলামিক এনভায়রনমেন্টের মধ্যে আপব্রিঙ্গিং করব অথবা করছি, তারপরেও আমাদের প্রিভিয়াস হিস্ট্রি আমাদের আলোচনা করার দরকার আছে, অ্যানালাইসিস করার দরকার আছে। কারণ যেহেতু এটা আমার ইমানের প্রশ্ন, ইসলামের প্রশ্ন, অথবা ফিউচার জেনারেশন তারা মুসলিম আইডেন্টিটি নিয়ে থাকতে পারবে কিনা, এই প্রশ্ন এখানে আছে। এটা ক্রিটিক্যাল একজন মুসলিমের জন্য। যাই হোক, কিছু ডাটা থেকে আলোচনা করব। ফর এক্সাম্পল, ইফ আমরা যদি অস্ট্রেলিয়াকে একটা কেস স্টাডি হিসেবে ধরি, অস্ট্রেলিয়াতে প্রথমে যারা আসছে মুসলিম হিসাবে, সে অনেক বছর আগে, 250-300 বছর আগের কথা। তারা এখানে যত পুরনো মসজিদ আছে, যত আম, ঐতিহ্য বহন করে যে সমস্ত মসজিদ আছে, এগুলো সব আফগান ক্যামিলিয়াররা বিল্ড করেছে। তারা বিভিন্ন জায়গায় এমন কন্ডিশনে যেত যেখানে তারা বলতো যে আমাদেরকে যদি মসজিদ তৈরি করে না দাও, তাহলে আমরা ওইখানে যাব না, কাজ করব না। তো একটা উদাহরণ দিয়ে আমি অ্যাডিলেইডের একটা ছোট শহরের কথা বলবো, যেটা পোর্ট সিটি। সেখানে এখনো পর্যন্ত আফগানদের যে পুরা ফ্যামিলি ছিল, তাদের নামে খান স্ট্রিট আছে। কিন্তু আমি আমার সুযোগ হয়েছিল ওখানে জামাতে যাওয়ার, এবং সেখানে আমরা গিয়েছি। তো ওই স্ট্রিটে এখন কোনো মুসলিম ফ্যামিলি নেই, অথবা কেউ মুসলিম নয় ওই স্ট্রিটে, ওই এরিয়াটা। আরেকটা উদাহরণ দিই, আমাদের একটা মহল্লার জামাত দাসমানিতে গিয়েছিল গত বছর। তো ওইখানে আমরা যখন বিশেষ করে রিমোট এরিয়াতে জামাতে যাই, তখন একটা অবশ্যই একটা অবজেক্টিভ যে আমরা জামাতে গিয়ে কোথায় মুসলিম আছে তাদেরকে খুঁজে দেখার চেষ্টা করি, এবং তাদের সাথে আমরা এক্সচেঞ্জ করি। আমরা নিজেদের পারস্পরিক মোটিভেশন দেওয়ার চেষ্টা করি সবার জন্য, যেটা বেনিফিশিয়াল। তো যাই হোক, এইটার পার্ট হিসেবে একটা ঠিকানা বের করা অনেক চ্যালেঞ্জিং। অনেক সময় আমরা হোয়াইট পেজ, ইয়েলো পেজ এগুলো ঘাঁটি, বিভিন্ন সোর্স থেকে অনেক এফোর্টের পরেই হয়তো আমরা কিছু মুসলিম দের খুঁজে পাই। অনেক ট্রায়াল অ্যান্ড এরর করতে হয়, অনেক এফোর্ট দিতে হয়। আমরা অনেক সময় এমন একটা জায়গায় যাই যে আসলে এটা ভুল অ্যাড্রেস, তারা কেউ মুসলিম না, এরকম হয় বিভিন্ন সময়। যাই হোক, তো একটা স্টোরি, সেটা হচ্ছে যে আফগান এরা ডিসেন্ডেন্ট। তো ওই ফ্যামিলি তে যখন আমরা, অথবা আমাদের মহল্লার যে জামাত ওই ফ্যামিলিকে ভিজিট করেছে, তো সেই ভিজিট করার সময় যখন ওইখানে মূলত যখন জিজ্ঞেস করা হয়েছে পরিচয়, তো পরিচয়ের মধ্যে এটা আসছে যে তার নাম হচ্ছে বিবি ফাতেমা। সো কিন্তু সে ক্লেম করছে যে আমার ফ্যামিলি মেম্বার এবং ইনক্লুডিং মি, আমরা কেউ মুসলিম না, আমরা প্র্যাকটিসিং ক্যাথলিক, এবং আই এম প্রাউড টু বি এ প্র্যাকটিসিং ক্যাথলিক। এটা হচ্ছে একটা সিনারিও। কিন্তু তারা এটাকে অ্যাকনোলেজ করে যে তাদের পূর্বের জেনারেশন, পূর্বের যারা দাদা অথবা দাদার দাদা, তারা প্রিভিয়াস জেনারেশন মুসলিম ছিল। তো তাদের আইডেন্টিটি এখন আর মুসলিম নেই। এটা হচ্ছে আফগানদের চ্যালেঞ্জ, একটা সিনারিও। তারপরে এখানে আমরা যদি দেখি, আহ, যারা এখানে আসছে, টার্কিশরা আসছে এখানে, তারপরে হচ্ছে আহ, লেবানিসরা আসছে এখানে। এই ফেজে সাউথ এশিয়ান মাইগ্রেন্টরা এখানে আসছে। তো আমাদের কাছে যখন আমরা মানে মুসলিম পপুলেটেড এরিয়াতে থাকি, সেই পপুলেটেড এরিয়াতে থাকলে আমাদের কাছে কিছু ডাটা আছে যারা মসজিদ অথবা মুসলিম পপুলেটেড এরিয়া, মুসলিম কালচারের সাথে কানেক্টেড। কিন্তু এর পর্যায়ে কত ডাটা যে নাই আমাদের কাছে, যে তাদের ফার্স্ট মাইগ্রেন্ট জেনারেশন, তারা প্রফেশনাল ছিল, তাদের বাচ্চারা কোথায়, তারা কোথায়, সেই ডাটাটা ভেরি অ্যালার্মিং, সেটা আমাদের কাছে নাই। আমি অ্যাডিলেডে আমি একটা স্টোরি বলবো, যে আমি একজনের সাথে আমার পরিচয় হয়েছে। সে একজন মুসলিম, সে এখানে মাইগ্রেন্ট, তার বাচ্চারা এখানে বড় হয়েছে। তো এইখানে বড় হয়েছে, তখন আহ, বিভিন্ন সময়ে তাকে আমরা ভিজিট করেছি, তার সাথে যেহেতু এখন সে লনলি অ্যালোন, জীবনের শেষ পর্যায়ে আছে, তার বাচ্চারা বড় হয়েছে, তাদের প্রফেশন আছে, তারা এক এক জায়গায় বসবাস করে। তো একটা
কাটিং দ্য লং স্টোরি শর্ট, একটা ছোট্ট ঘটনা উনি আমাকে বলেছে, বিভিন্ন গল্পের কারণে হোক শেয়ার করেছে যে একদিন উনি কোরআন তেলাওয়াত করছিলেন, তো ওনার বাচ্চা এসে, বাচ্চা তো আর না, এরা এখন ম্যাচিওর, তাদের সংসার আছে, তো বলছে যে বাবা তুমি কি সিং করছো, তুমি কি গান মানে গাচ্ছ। তো সে এতটুকু এনভায়রনমেন্ট তাকে দিতে পারেনি আনফরচুনেটলি, যে সে যে কোরআন শরীফ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, এইটাকে রিকগনাইজ করার অ্যাবিলিটিটাও এই বাচ্চাটার মধ্যে নেই। তার মানে হচ্ছে যে তার মুসলিম যে আইডেন্টিটি, সে একটা নন মুসলিম যে সাথে তার হচ্ছে পরিবার বিয়ে করেছে একটা নন মুসলিমকে। তো এর পরের জেনারেশন কি হবে, এর পরের জেনারেশন কি হবে। তো আমি কি আমার এই যে বিদেশে আসলাম, এটা আমাকে কতটা সার্ভ করছে ইন দ্য লং রানে, এটা একটা ক্রিটিক্যাল পার্ট আমাদের অ্যানালাইসিসের জন্য, এটা খুব জরুরি। হ্যাঁ, চ্যালেঞ্জের কথা তো বললাম, অ্যাট দ্য সেম টাইম আমি হোপের কথাও বলছি। যে হোপ হচ্ছে যে আমি জাস্ট একটা কেস স্টাডি হিসেবে বলছি, আমি যে এরিয়াতে থাকি এই এরিয়াতে গত বছর রমজানের সময় 10-14 জায়গায় খতম তারাবি হয়েছে। তো 14 জায়গায় খতম তারাবি হওয়া মানে হচ্ছে কমপক্ষে, ইউ ক্যান ইমাজিন দ্যাট, কমপক্ষে দুজন দুজন করে হাফেজ ওলামা এখানে তারাবি লিড করেছে। কিন্তু আমি এনশিওর করে বলতে পারি প্রত্যেকটা পয়েন্টে দুইজন নয়, কমপক্ষে 3 থেকে 4 জন হাফেজ ওরা লিড করেছে তারাবি। দিস এ গুড থিং, এটা একটা পজিটিভ গুড নিউজ। বাট এগেইন, how many generations it might sustain after that? Do you think, আমার কি কখনো এরকম মনে হতে পারে না যে আমি আমার বাচ্চাকে এখানে নিয়ে আসছি বিকজ আমি ডিসাইড করেছি এখানে থাকার জন্য, তো আমার ডিসিশনের কারণে আমার পরবর্তী বংশধারা তারা সবাই মুসলিম আইডেন্টিটি নিয়ে একটা থ্রেটের মধ্যে পড়ে গেল কিনা আমার ডিসিশনের কারণে, এটা ভাবার বিষয়। অনেকে বলে যে আগের যেই সময় ছিল পৃথিবীর, সেই সময়টা এখন ডিফারেন্ট। যে আগে সময় ছিল মানুষ রিমোটলি বসবাস করত, মানুষ বিচ্ছিন্ন ছিল, এখন মানুষ ইন্টারকানেক্টেড, প্রতিনিয়তই সবার সাথে সবার যোগাযোগ হচ্ছে। মুসলিমদের গ্রোথ ওভারসিজ ওয়েস্টার্ন কান্ট্রিতে হচ্ছে ট্রিমেন্ডাসলি, দ্যাট ইজ গুড। সো ওই সময়টা হবে কিনা একই রকম, মানে রিপিট হবে কিনা সেটা আমরা কেউ জানি না, মূলত না হোক সেটাই আমরা সবাই চাচ্ছি। কিন্তু এইটা একটা কনসার্ন হিসেবে, একজন মুসলিম মাইগ্রেন্ট হিসেবে এটা একটা কনসার্ন, সিরিয়াস কনসার্ন কনসিডারেশনের মধ্যে রাখার দরকার যখন আমি ডিসাইড করছি যে আমি বিদেশে স্থায়ীভাবে বসবাস করব। এটা অবশ্যই মাথার মধ্যে রাখা দরকার। কারণ হচ্ছে যে আমি যদি না বুঝেই একটা সিদ্ধান্ত নেই, পরবর্তীতে যদি আমি রিগ্রেট করতে পারি। আমি যদি বুঝে সিদ্ধান্ত নেই, তখন হয়তো আমার এটাকে চেক ব্যালেন্স করার যথেষ্ট সুযোগ থাকবে। তো এই এখন আমরা যেই জিনিসটা দেখি যে কত পার্সেন্ট কনভার্সন রেট, লাইক রিভার্ট মুসলিম হচ্ছে, নন মুসলিম থেকে মুসলমান হচ্ছে, এরকম দেখি। কিন্তু যারা বড় সিটিগুলোতে থাকে, বিগার সিটিতে ইটস কুড বি এ গুড সিনারিও, কিন্তু মুসলিমদের কাজের দরকারে, ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য, ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ করার জন্য অনেক ক্ষেত্রেই তাদেরকে রিমোট এরিয়াতে যেতে হয়। তো ওই রিমোট এরিয়াতে যেতে যেতে তখন তাদের সিচুয়েশন কি, কত পার্সেন্ট মুসলমান থেকে তার ইমানকে সে হারিয়েছে, সেই ডাটাটা অতটা আলোচনার মধ্যে আসে না। নেগেটিভ আলোচনা না করাই ভালো, তারপরেও ইটস প্রিটি মাচ সেম। Conversion to Muslim and Muslim going out of the fold of Islam is similar percentage. You can look at the data is available out there. But যাই হোক, সো এটা একটা বড় চ্যালেঞ্জ। এরকম আরও অনেক স্টোরি বলা যাবে, স্যাড স্টোরি, গুড স্টোরিজ আর অল দেয়ার, ওইটা আমি কথা বলছি না, কারণ স্যাড স্টোরিটাও থাকা দরকার যখন আপনি ক্রিটিক্যাল অ্যানালিসিস করবেন কোনো একটা ডিসিশন নেওয়ার জন্য। At the end of the day, it's a big investment to make a decision to stay overseas. So that's why এইটা একটা লং টার্মে একটা বড় চ্যালেঞ্জ যে আপনার বাচ্চারা অথবা আপনার পরবর্তী জেনারেশনকে এখানে রেখে যাচ্ছেন, তারা কি সামহাও আপনার জন্য সদগায়ে জারিয়া হবে কি না, অথবা তারা কি আদৌ ইন ফিউচারে কিছু জেনারেশন পরে মুসলিম থাকবে কি না, এই কনসার্নটা থাকাটা জরুরি।
অ্যাটলিস্ট এই কনসার্নটা যদি থাকে আপনার, তাহলে আপনি অন্তত আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করতে পারেন। এই পর্যন্তই মোটামুটি এই ছিল ওভারঅল আলোচনা। আমরা পর্যায়ক্রমে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছি এই সিরিজটাতে। আমি আশা করি এটা হয়তো কারো না কারোর জন্য কোনো বেনিফিট নিয়ে আসতে পারে, যেটা আমরা হয়তো আমাদেরকে কখনো ওইভাবে কেউ বলেনি যখন আমরা বিদেশে এসেছি। তো আমার মনে হয়েছে যে দায়বদ্ধতার জায়গা থেকে ইনফরমেশনগুলো সবাইকে বলার দরকার। সেই অর্থেই বলা। আপনারা সবার জন্য, সমস্ত মুসলমানের জন্য দোয়া করবেন, সেই প্রত্যাশায় আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।